যুক্তরাষ্ট্রের আরেকটি অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান ভূপাতিত করার কথা জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি নিয়ন্ত্রিত ফার্স্ট নিউজ এজেন্সির একটি টেলিগ্রাম পোস্টে জানানো হয়েছে, যুদ্ধবিমানটি যখন মধ্য ইরানের উপর দিয়ে উঠছিল তখন সেটিকে আঘাত করে নামানো হয়। পোস্টে জানানো হয়, যুদ্ধবিমানটি পুরোপুরি ধ্বংস হয়েছে। বিমানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পাইলট সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া সম্ভব হয়নি। বিশ্লেষকরা বলছেন, এই দাবি সত্য হলে তা যুক্তরাষ্ট্রের জন্য ভয়ঙ্কর এক আঘাত। F-35কে বলা হয় অজেয়, এটি অদৃশ্য অবস্থায় চলাচল করে এমন দাবি রয়েছে। একের পর এক সেই অদৃশ্য যুদ্ধবিমান ইরান ভূপাতিত করছে। এর মানে ইরানিদের কাছে ভয়াবহভাবে পরাস্ত হচ্ছে মার্কিন বাহিনী। এর আগে গত 19 মার্চ আইআরজিসি আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমানে আঘাত হানার দাবি জানায়। পরে যুক্তরাষ্ট্রের কেবল নিউজ নেটওয়ার্ক CNN এক প্রতিবেদনে উল্লেখ করে, একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হওয়ার পর জরুরি অবতরণ করেছে বলে সন্দেহ করা হচ্ছে। তবে মার্কিন বাহিনী ওই তথ্য চেপে গেছে। এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে 70 লাখ ইরানি দেশটির সামরিক বাহিনীতে স্বেচ্ছাসেবী যোদ্ধা হতে নাম লিখিয়েছে বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। 2 এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই চাঞ্চল্যকর তথ্য জানান। পোস্টে তিনি উল্লেখ করেন, এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দেশব্যাপী একটি শক্তিশালী জাতীয় প্রচারণা লাখো ইরানিকে দেশ রক্ষায় অস্ত্র তুলে নিতে উদ্বুদ্ধ করেছে। এ সময়ে প্রায় 70 লাখ মানুষ দেশে রক্ষায় অস্ত্র হাতে তুলে নেওয়ার প্রস্তুতি ঘোষণা করেছে। ইরানের স্পিকার বলেন, ইরানিরা তাদের মাতৃভূমি রক্ষার বিষয়ে কেবল কথার কথা বলে না, তারা আগেও জীবন উৎসর্গ করেছে এবং আবারও তা করতে প্রস্তুত। 80-র দশকে ইরাকের সাথে 8 বছর ব্যাপী যুদ্ধ করে ইরান। সেটি ছিল গত দশকের অন্যতম দীর্ঘস্থায়ী যুদ্ধ। সেই প্রসঙ্গ টেনে গালিবাফ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে বলেন, ইরানের উপর যে কোনো স্থল হামলার জবাব সম্মিলিতভাবে দেয়া হবে। আমাদের ঘরে আসলে পুরো জাতির মুখোমুখি হতে হবে। এ সময় তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আরও বলেন, এসে দেখো। এর আগে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযান নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাপ্রধান আমির হাতিমি। তিনি সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছেন, যুক্তরাষ্ট্র স্থল অভিযানের চেষ্টা করলে একজন সেনাও যেন বেঁচে ফিরতে না পারে। নিউজ ডেস্ক, দুতিয়াল। ইরানের চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের লক্ষ্য অর্জনে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে বলে বিশ্বের প্রধান 80টি থিঙ্ক ট্যাঙ্ক বা গবেষণা প্রতিষ্ঠানের তথ্য বিশ্লেষণে উঠে এসেছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সির সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ গত 1 মাসে প্রকাশিত এসব প্রতিষ্ঠানের প্রতিবেদন বিশ্লেষণ করে এই কথা জানিয়েছে। এই গবেষণার মূল স্তম্ভ হিসেবে গুরুত্ব দেওয়া হয়েছে 5টি বিষয়কে। বিশ্লেষকদের মতে, রমজানের এই যুদ্ধ ইরানের আত্মরক্ষার 5টি গুরুত্বপূর্ণ দিক উন্মোচন করেছে। এগুলো হলো: 1. প্রযুক্তিগত বনাম রণকৌশলগত জয়। সামরিক প্রযুক্তিতে এগিয়ে থাকায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল টেকটিক্যাল বা কৌশলগত কিছু আঘাত হানতে পারলেও স্ট্র্যাটেজিক বা রণকৌশলগত দিক থেকে তারা ব্যর্থ। 2. ইরানের প্রতিরোধ। রাজনৈতিক ব্যবস্থা উপড়ে ফেলা, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা ধ্বংস করা বা দেশটিকে আত্মসমর্পণে বাধ্য করার যে লক্ষ্য যুক্তরাষ্ট্র ইসরায়েলের ছিল তা পুরোপুরি ভেস্তে দিতে সক্ষম হয়েছে তেহরান। 3. হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ। ইরান বুদ্ধিমত্তার সঙ্গে অপ্রতিসম যুদ্ধ চালিয়ে যুদ্ধের নিয়ন্ত্রণ নিজের হাতে রেখেছে। বিশেষ করে হরমুজ প্রণালী দখল এবং সেটি পুনরায় সচল করতে যুক্তরাষ্ট্র ও মিত্রদের ব্যর্থতা ইরানের হাতকে শক্তিশালী করেছে। 4. ক্ষয়িষ্ণু যুদ্ধ। বর্তমানে যুদ্ধটি একটি ক্ষয়িষ্ণু যুদ্ধে পরিণত হয়েছে, যেখানে সময় যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের চেয়ে ইরানের পক্ষে বেশি কাজ করছে। অর্থাৎ সময় যত গড়াবে ইরান আরও শক্তিশালী অবস্থানে চলে যাবে। 5. যুক্তরাষ্ট্রের প্রস্থানের পথ। যুদ্ধ থেকে দ্রুত বেরিয়ে আসতে হলে যুক্তরাষ্ট্রকে হয় একটি প্রচারণামূলক বিজয় দেখাতে হবে, নতুবা কোনো জয় ছাড়াই যুদ্ধ শেষ করতে হবে। অর্থাৎ তাদের জন্য সম্মানজনক প্রস্থান পথ নেই। তাসনিম নিউজের গবেষণায় মোট 80টি থিঙ্ক ট্যাঙ্ককে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের 22টি, যার মধ্যে ব্রুকিংস, কার্নেগি, CFR, রেন্ট, CSIS, হেরিটেজ ফাউন্ডেশন, আটলান্টিক কাউন্সিল ইত্যাদি উল্লেখযোগ্য। যুক্তরাষ্ট্রের 8টি, এর মধ্যে আছে চেথাম হাউস, IISS, রুসি পলিসি এক্সচেঞ্জ ইত্যাদি। ইউরোপীয় ইউনিয়ন ও অন্যান্য দেশের থিঙ্ক ট্যাঙ্কের সংখ্যা 18টি। এর মধ্যে ব্রুগেল, ইফরি, CEPS, SIPRI, জার্মান মার্শাল ফান্ড ইত্যাদি উল্লেখযোগ্য। এশিয়ার 9টি, চীনের CICIR, ভারতের ORF, জাপানের JIIA, দক্ষিণ কোরিয়ার KDI ইত্যাদি। এছাড়া ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ সহ 14টি আন্তর্জাতিক সংস্থা রয়েছে। এর বাইরে কানাডার 2টি, অস্ট্রেলিয়ার 3টি, ল্যাটিন আমেরিকার 1টি ও আফ্রিকার 3টি শীর্ষ প্রতিষ্ঠান এই তালিকা
তালিকায় রয়েছে। কার্যত সারা বিশ্বের থিঙ্ক ট্যাঙ্কগুলোই এতে অংশ নিয়েছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের বিশ্লেষণে বলা হয়েছে, এই প্রতিষ্ঠানগুলোর বিশেষজ্ঞরা মনে করেন ইরান অত্যন্ত সুকৌশলে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে। সামরিক শক্তি প্রয়োগের পরও কৌশলগত লক্ষ্য অর্জনই যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেই জায়গায় যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আটকে দিতে পেরেছে ইরান। নিউজ ডেস্ক, দুতিয়াল। মাত্র একটি পিস্তল হাতে নিয়ে ইরানের দুর্গম পাহাড়ে লুকিয়েছিলেন তিনি। চারপাশে তাকে হন্যে হয়ে খুঁজছিল ইরানি বাহিনী। ঠিক সেই মুহূর্তেই রাতের অন্ধকারে আকাশ চিরে ধেয়ে আসে মার্কিন কমান্ডোদের একটি বিশেষ দল। শুরু হয় সাম্প্রতিক ইতিহাসের অন্যতম দুর্ধর্ষ ও জটিল এক উদ্ধার অভিযান। ৩ এপ্রিল ইরানের আকাশসীমায় ভূপাতিত হয় মার্কিন F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধ বিমানটি। বিমানের 2 পাইলটই প্যারাশুট নিয়ে কোনোমতে বেরিয়ে আসতে সক্ষম হন। প্রথম পাইলটকে ওই দিনই উদ্ধার করা গেলেও নিখোঁজ থাকেন দ্বিতীয়জন। নিউ ইয়র্ক টাইমসের দাবি, শত্রু সীমানায় অনেক ঘণ্টা ধরে নিজেকে লুকিয়ে রেখেছিলেন কর্নেল পদমর্যাদার ওই কর্মকর্তা। তার আত্মরক্ষার একমাত্র সম্বল ছিল একটি সাধারণ পিস্তল। ইরানি বাহিনী তার অবস্থানের খুব কাছাকাছি চলে এলেও তিনি শেষ মুহূর্ত পর্যন্ত নিজেকে লুকিয়ে রাখতে সক্ষম হন। কয়েকশো কমান্ডো ও কয়েক ডজন আকাশযান ইরানের দুর্গম পার্বত্য অঞ্চলে ভূপাতিত হওয়া ওই মার্কিন পাইলটকে উদ্ধারে 4 এপ্রিল গভীর রাতে এক নজিরবিহীন ও অত্যন্ত জটিল অপারেশন শুরু করে। অভিযান রাতের আধারে শেষ করার পরিকল্পনা থাকলেও ইরানি বাহিনীর সঙ্গে প্রচণ্ড গোলাগুলি শুরু হওয়ায় তা দিনের আলো পর্যন্ত গড়ায়। 2 দিন ধরে শত্রু সেনার ডেরায় আত্মগোপন করে থাকা ওই পাইলটকে উদ্ধারের এই রুদ্ধশ্বাস অভিযানে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এবং পেন্টাগনের স্পেশাল ফোর্সের সম্মিলিত রণকৌশল ফুটে উঠেছে। CBS নিউজের তথ্য অনুযায়ী এই অভিযানের সফলতার নেপথ্যে মূল কারিগর ছিল মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA। শুরুতে স্যাটেলাইট ট্র্যাকিং এবং গ্রাউন্ড ইন্টেলিজেন্সের মাধ্যমে সংস্থাটি পাহাড়ের খাজে ওই বিমান সেনার নিখুঁত অবস্থান শনাক্ত করে পেন্টাগনকে জানায়। একই সঙ্গে উদ্ধার অভিযান চলাকালীন ইরানি সামরিক বাহিনীকে বিভ্রান্ত করতে CIA একটি অত্যন্ত সুনিপুণ ডিসেপশন ক্যাম্পেইন বা প্রতারণা কৌশল শুরু করে। তারা ইরানের অভ্যন্তরীণ গোয়েন্দা নেটওয়ার্কে একটি ভুয়া খবর ছড়িয়ে দেয় যে বিমান সেনাকে ইতিমধ্যেই উদ্ধার করে অন্য একটি সীমান্ত দিয়ে বের করে নেওয়া হয়েছে। এই কৌশলী চালের কারণে ইরানি বাহিনী তাদের মূল জনবল ভুল স্থানে সরিয়ে নেয়, যার ফলে প্রকৃত উদ্ধারস্থলে মার্কিন কমান্ডোরা কিছু বাড়তি সুবিধা পায়। মার্কিন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, নিখোঁজ ওই পাইলটের কাছে পৌঁছতে আকাশযানগুলোকে পাহাড়ি ও প্রতিকূল ভূখণ্ডের উপর দিয়ে অনেক নিচু উচ্চতায় উঠতে হয়। উদ্ধারকারী দল যখন তার অবস্থানের খুব কাছাকাছি পৌঁছয়, সেই সময় ইরানি বাহিনীও তাকে খুঁজতে খুঁজতে ওই অঞ্চলে পৌঁছে যায়। ফলে মুহূর্তেই শুরু হয় সম্মুখ যুদ্ধ। মার্কিন অ্যাটাক এয়ারক্রাফটগুলো আকাশ থেকে ইরানি বাহিনীর ওপর মুহুর্মুহু বোমাবর্ষণ করে তাদের পিছু হটতে বাধ্য করে এবং একটি নিরাপদ বলয় তৈরি করে। এই প্রচণ্ড গোলাগুলির মধ্যেই কমান্ডোরা ওই পাইলটকে উদ্ধার করে হেলিকপ্টারে তুলে নিতে সক্ষম হন বলে দাবি করা হয়। ইস্টার সানডের প্রথম প্রহরেই এক বার্তায় ডোনাল্ড ট্রাম্প সেই সাফল্যের কথা জানান। তিনি বলেন, আমরা আমাদের বীর যোদ্ধাকে ফিরিয়ে এনেছি। এটি ছিল আমাদের সামরিক ইতিহাসের অন্যতম সাহসী মিশন। আমরা কাউকে পেছনে ফেলে আসি না। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন বাহিনী নিখোঁজ ওই ক্রুর অবস্থান শনাক্ত করতে টানা নজরদারি চালায়। তিনি ইরানি বাহিনীকে ফাঁকি দিয়ে নানা সময় অবস্থান পরিবর্তন করছিলেন বলে জানা গেছে। অভিযানটি কৌশলগতভাবে সফল হলেও যুক্তরাষ্ট্রকে বড় ধরনের যান্ত্রিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। উদ্ধার কাজে ব্যবহৃত 5টি বিশালাকার C-130 বা MC-130 পরিবহন বিমানের মধ্যে 2টি যান্ত্রিক ত্রুটির কারণে ইরানি ভূখণ্ড থেকে আর উড্ডয়ন করতে পারেনি। মার্কিন অত্যন্ত গোপনীয় সামরিক প্রযুক্তির তথ্য যাতে শত্রুপক্ষের হাতে না পড়ে, সেজন্য কমান্ডোরা উড্ডয়নের আগে নিজেদের ওই মূল্যবান বিমান দুটিকে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক দিয়ে বিস্ফোরণ করে দেয়। এছাড়া আরও কয়েকটি যুদ্ধযান ও হেলিকপ্টার ভূপাতিত করার কথা জানিয়েছে ইরানি বাহিনী। তারা এই অভিযানকে ব্যর্থ ও মার্কিন বাহিনীর জন্য বড় পরাজয় হিসেবে বর্ণনা করছে। ফারজানা মৌসুমী, দুতিয়াল। বিধ্বস্ত যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে উদ্ধারের নামে মার্কিন বাহিনী মূলত ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম চুরির চেষ্টা চালিয়েছিল বলে দাবি করেছে তেহরান। 6 এপ্রিল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই চাঞ্চল্যকর অভিযোগ তুলে জানায়, যুক্তরাষ্ট্রের এই কথিত সাহসী উদ্ধার অভিযান ছিল মূলত একটি প্রতারণা বা কভার অপারেশন।
যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেইর বরাত দিয়ে বলছে, যুক্তরাষ্ট্রের এই পুরো অভিযান নিয়ে অনেক প্রশ্ন ও অনিশ্চয়তা রয়েছে। পাইলটের অবস্থান এবং মার্কিন বাহিনীর অবতরণ স্থলের মধ্যকার বিশাল দূরত্বের বিষয়টি সামনে আনেন, তাহলেই বুঝতে পারবেন। বাঘেই বলেন, যুক্তরাষ্ট্রের দাবি ছিল তাদের নিখোঁজ ক্রু কোহ গিলওয়ে ও বয়র আহমদ ও খুজাস্তান প্রদেশের আশেপাশে থাকতে পারে, কিন্তু ওই এলাকাটি মধ্য ইরানের সেই এলাকা থেকে অনেক দূরে, যেখানে মার্কিন বাহিনী তাদের সৈন্য নামানোর চেষ্টা করেছিল। পাইলট উদ্ধারের নাম করে সমৃদ্ধ ইউরেনিয়াম চুরির উদ্দেশ্যে এই প্রতারণামূলক অভিযান চালানোর সম্ভাবনা কোনোভাবেই উড়িয়ে দেওয়া যায় না। তাহলে কি যুক্তরাষ্ট্র পরাজয় ঢাকতে এই নাটক করছে? ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে এই অভিযানকে একটি ব্যর্থ প্রতারণা ও পালানোর মিশন হিসেবে অভিহিত করা হয়েছে। তাদের দাবি, মার্কিন বাহিনী এই অভিযানে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে এবং তাদের বেশ কিছু বিমান ও হেলিকপ্টার ধ্বংস হয়েছে। মুখপাত্র বাঘেই এই অভিযানকে যুক্তরাষ্ট্রের জন্য একটি বিপর্যয় হিসেবে বর্ণনা করেন। মার্কিন প্রশাসন ও গণমাধ্যমগুলো জানায়, যুদ্ধ শুরুর পর থেকেই ইরানের প্রায় 400 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করতে বিশেষ বাহিনী নিয়ে ঝটিকা স্থল অভিযান চালানোর পরিকল্পনা বিবেচনা করেছেন ট্রাম্প। তবে বিশেষজ্ঞরা সাবধান করে দেন, এই ইউরেনিয়াম জব্দের অভিযান অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ। এতে বিপুল সংখ্যক মার্কিন সেনা ইরানে প্রবেশ করতে হতে পারে, যা বড় ধরনের সামরিক সংঘাত ডেকে আনতে পারে। সাবেক সামরিক কর্মকর্তা ও বিশ্লেষকদের মতে, অভিযানে অংশ নেওয়া সেনাদের প্রথমে নিরাপত্তা নিশ্চিত করে মাইন ও ফাঁদ নিষ্ক্রিয় করতে হবে। এরপর বিশেষ দলের মাধ্যমে ইউরেনিয়াম সংগ্রহ ও নিরাপদে সরিয়ে নিতে হবে। ওরাল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম 40 থেকে 50টি বিশেষ সিলিন্ডারে সংরক্ষিত থাকতে পারে। এগুলো নিরাপদে পরিবহনের জন্য বিশেষ ব্যবস্থা প্রয়োজন হবে এবং পুরো অভিযান সম্পন্ন করতে কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। সার্বিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র পাইলট উদ্ধার অভিযানের আড়ালে সেই ইউরেনিয়াম জব্দের চেষ্টা চালিয়েছে। অনেকের মতে এই দাবি অমূলক নয়। যুক্তরাষ্ট্রের পূর্ব পরিকল্পনার সাথে এর অনেকটাই সাদৃশ্য দেখা যাচ্ছে। কেউ কেউ বলছেন, যদি এও সত্যি হয় মার্কিন বাহিনী পাইলট উদ্ধারে ইরানে ঢুকেছিল, তারপরও সেই অভিযানে ইরান বাহিনীর সাথে মার্কিন বাহিনীর ব্যাপক সংঘর্ষ ভালো করেই বুঝিয়ে দেয় যে ইউরেনিয়াম জব্দ করতে ঢুকলে কি ভয়াবহ দশায় পড়বে যুক্তরাষ্ট্র। ফারজানা মৌসুমী, দুতিয়াল। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি গুরুতর অসুস্থ অবস্থায় কোমায় রয়েছেন এবং তিনি বর্তমানে দেশটির ধর্মীয় শহর কোমে চিকিৎসাধীন। সর্বোচ্চ এই নেতা বর্তমানে দেশ পরিচালনার মতো অবস্থায় নেই। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য টাইমস। 7 এপ্রিল প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রস্তুত একটি কূটনৈতিক নোট যা উপসাগরীয় মিত্রদের সঙ্গে শেয়ার করা হয়েছে। সেখানে বলা হয়েছে, সম্প্রতি নিহত ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির ছেলে মোস্তফা খামেনি অচেতন অবস্থায় আছেন এবং একটি গুরুতর শারীরিক সমস্যার চিকিৎসা নিচ্ছেন। দ্য টাইমসের হাতে আসা ওই নথিতে প্রথমবারের মতো তার অবস্থান হিসেবে কোম শহরের উল্লেখ করা হয়েছে। তেহরান থেকে প্রায় 87 মাইল দক্ষিণে অবস্থিত কোম শিয়া মুসলিমদের কাছে অত্যন্ত পবিত্র একটি শহর। নথিতে বলা হয়েছে, মোস্তফা খামেনি কোমে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এবং শাসন ব্যবস্থার কোনো সিদ্ধান্ত গ্রহণে তিনি অংশ নিতে পারছেন না। গোয়েন্দা তথ্য অনুযায়ী মোস্তফা খামেনির অবস্থান সম্পর্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো আগে থেকেই অবগত ছিল, তবে তা এতদিন প্রকাশ করা হয়নি। এরপর মার্কিন ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির কাছে এই নোট সম্পর্কে জানতে চায় টাইমস। তারা ওয়াশিংটনে পাকিস্তান দূতাবাস ভিত্তিক ইরানি প্রতিনিধিদের সঙ্গেও যোগাযোগ করেছে। ইরান সরকার স্বীকার করেছে যে বিমান হামলায় আলী খামেনি নিহত হন, সেই একই হামলায় মোস্তফা খামেনিও আহত হন। ওই হামলায় তার মা, স্ত্রী জাহরা হাদ্দাদ আদেল এবং এক সন্তানও নিহত হন। যুদ্ধ শুরুর পর থেকে মোস্তফা খামেনিকে আর জনসমক্ষে দেখা যায়নি। মার্চের শুরুতে তাকে সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত করা হলেও এরপর তার নামে 2-1টি লিখিত বিবৃতি রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়েছে। 6 এপ্রিল রাষ্ট্রীয় টেলিভিশনে তার একটি AI নির্মিত ভিডিও প্রকাশ করা হয়। সেখানে একটি যুদ্ধকক্ষে ইসরায়েলের ডিমোনা পারমাণবিক স্থাপনার মানচিত্র বিশ্লেষণের একটি আলোচনায় অংশ নিতে দেখা যায় তাকে। তবে সেখানে কণ্ঠস্বর শোনা না যাওয়ার তার শারীরিক অবস্থার বিষয়ে জল্পনা আরও জোরদার হয়েছে। যদিও ইরানি কর্মকর্তারা দাবি করছেন তিনি এখনও দেশের নিয়ন্ত্রণে আছেন, যদিও আগের বিভিন্ন প্রতিবেদনে তার শারীরিক অবস্থার অবনতির কথা উঠে এসেছে। বিরোধী গোষ্ঠীগুলো বলছে তিনি কোমায় চিকিৎসাধীন। আবার কেউ দাবি করছেন তিনি পা ভেঙে যাওয়া সহ মুখে আঘাত পেয়েছেন। এই অবস্থায়
গাজায় দেশটিতে সর্বোচ্চ নেতার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্লেষকরা মনে করছেন এতে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর হাতে প্রকৃত ক্ষমতা চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে মোস্তফা খামেনি কেবল প্রতীকী নেতা হয়ে থাকতে পারেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ তার প্রশাসনের দিক থেকেও বলা হচ্ছে যুদ্ধ বন্ধে ইরানের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে, সরাসরি সর্বোচ্চ নেতার সঙ্গে নয়। নিউজ ডেস্ক দুতিয়াল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন এক রাতেই ইরানকে গুঁড়িয়ে দেওয়া সম্ভব। তার আলটিমেটাম অনুযায়ী যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আগামীকাল মঙ্গলবারই সেই রাত হতে পারে। ইরানের বিষয়ে জানাতে আজ হোয়াইট হাউসের সংবাদ সম্মেলন করেন ট্রাম্প। এ সময় তার সঙ্গে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ও জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ডেন কেইন। ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বেশ ভালোভাবেই এগোচ্ছে বলে দাবি করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন বাহিনী চাইলে মাত্র এক রাতেই পুরো ইরানকে নিশ্চিহ্ন করে দিতে পারে। তিনি বলেন, এক রাতেই পুরো ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভব, আর মঙ্গলবার রাতেই সেটা হতে পারে। এর আগে ট্রাম্প হোয়াইট হাউসে আরেক অনুষ্ঠানে ইরান যুদ্ধ নিয়ে বিভিন্ন কথা বলেন। ট্রাম্প বলেন, তিনি ইরানকে চুক্তিতে রাজি হতে মঙ্গলবার রাত 8টা পর্যন্ত যে আলটিমেটাম দিয়েছেন সেটাই চূড়ান্ত। যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করে ইরানের পক্ষ থেকে আসা সাম্প্রতিক প্রস্তাবটিকে তিনি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে স্বীকার করলেও তা বর্তমান সংকট নিরসনে যথেষ্ট নয় বলে সরাসরি নাকচ করে দিয়েছেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেছেন, ইরান আত্মসমর্পণ না করলে যুক্তরাষ্ট্র তাদের অবকাঠামোতে ব্যাপক হামলা চালাবে। তাদের কোনো সেতু থাকবে না, কোনো বিদ্যুৎ কেন্দ্র থাকবে না, কিছুই থাকবে না। তবে এর বেশি এগোবেন না বলেও জানান তিনি। বলেন, এর থেকেও বড় আরও কিছু বিষয় আছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমার হাতে যদি সুযোগ থাকতো তাহলে আমি কি করতাম? আমি ইরান থেকে তেল নিয়ে আসতাম, কারণ নিয়ে আসার জন্যই ওখানে আছে। আমরা যদি সেটা করতে চাই তাহলে তারা কিছুই করতে পারবে না। এরপরই তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমেরিকার জনগণ চায় আমরা দেশে ফিরে আসি। যদি আমার উপর নির্ভর করত আমি তাদের সব তেল নিয়ে নিতাম, সেটি নিজের কাছে রাখতাম, অনেক অর্থ উপার্জন করতাম। ইরানের উপর ব্যাপক বোমাবর্ষণ চলার মধ্যেই ট্রাম্প বলেন, এসব বোমাবর্ষণ বন্ধ হয়ে গেলে ইরানের লোকজনই সবচেয়ে অখুশি হবে। ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেয়া হবে না। সেই কথা আবারও মনে করিয়ে দিয়ে ট্রাম্প বলেন, তারা হলো উন্মাদ, আর উন্মাদের হাতে পারমাণবিক অস্ত্র দেওয়া যায় না। তবে চলমান আলোচনার বিষয়ে ট্রাম্প ইতিবাচক সুর টেনে বলেন, ইরান এখন পর্যন্ত যথেষ্ট আন্তরিকতার সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে তিনি বিশ্বাস করেন। মূলত হরমুজ প্রণালীর অচলাবস্থা নিরসন এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই এখন বিশ্ববাসীর নজর মঙ্গলবার পর্যন্ত ট্রাম্পের বেঁধে দেওয়া এই চূড়ান্ত সময়সীমার দিকে। তবে এরই মাঝে ট্রাম্পের এই আলটিমেটাম ছুঁড়ে ফেলে ইরান জানিয়েছে, অস্থায়ী কোনো যুদ্ধবিরতির ভিত্তিতে তারা হরমুজ প্রণালী খুলে দেবে না। যুদ্ধের স্থায়ী অবসান সহ বেশ কিছু শর্ত দিয়েছে তারা, সেগুলো মানলেই কেবল হরমুজ খুলে দেওয়া হতে পারে। নিউজ ডেস্ক দুতিয়াল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাকিস্তানের যুদ্ধবিরতির মধ্যস্থতাকে ভণ্ডামি বলে আখ্যায়িত করেছেন দেশটির প্রভাবশালী রাজনীতিক ও জমিয়তে উলামা ইসলাম JUIF এর প্রধান মাওলানা ফজলুর রহমান। এর মাধ্যমে দেশটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ রক্ষা করছে বলে অভিযোগ করেছেন তিনি। 6 এপ্রিল রাতে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি ও পাকিস্তানের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে দলের পক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাওলানা ফজলুর রহমান এসব কথা বলেন। পাকিস্তানের বর্তমান শাসক গোষ্ঠীকে যুক্তরাষ্ট্রের গোলাম উল্লেখ করে ফজলুর রহমান বলেন, ফিলিস্তিনে গণহত্যার পর এখন ইসরায়েলের সহায়তায় যুক্তরাষ্ট্র ইরানে আগ্রাসন চালাচ্ছে। লেবাননেও তারা নির্বিচারে হামলা করছে। মধ্যপ্রাচ্য সহ গোটা মুসলিম বিশ্বে এই অপশক্তি অশান্তি সৃষ্টি করছে, অথচ আমাদের সরকার নির্লজ্জভাবে তাদের তাবেদারি করে যাচ্ছে। যুদ্ধবিরতির আলোচনার নামে তারা একদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের স্বার্থ রক্ষা করছে, অন্যদিকে এসব অপতৎপরতার মাধ্যমে দেশের সমস্যার বিষয়ে জনগণকে বোকা বানিয়ে রেখেছে। তিনি আরও বলেন, পাকিস্তানের আকাশবাহী 10টি জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দেওয়ার দাবি করেছে সরকার। তাহলে দেশের তেলের দাম বাড়ানোর কি দরকার ছিল? নাকি পাকিস্তানকে ব্যবহার করে এসব তেল অন্য দেশে নেওয়া হয়েছে? আদৌ এসব জাহাজ করাচি এসেছে কিনা? যদি আসে
তাহলে এগুলো খালাস হয়েছে কিনা সব জাতির সামনে স্পষ্ট করতে হবে। সেনাপ্রধান আসিম মুনিরের সমালোচনা করে প্রভাবশালী এ রাজনীতিক বলেন, হরমুজ প্রণালী যেন এখন পুলসিরাতের মতো হয়ে গেছে। একজন হাফেজ যেমন 10 জনকে পুলসিরাত পার করাতে পারবে, তেমনি আমাদের সেনাপ্রধান 10টি জাহাজ পার করে এনেছেন। এগুলো জাতির সঙ্গে তামাশা, কোনো সভ্য সমাজে এগুলো করতে দেয়া যায় না। ফজলুর রহমান বলেন, যেখানে ইসরায়েলের পক্ষপাতিত্বের কারণে ট্রাম্প প্রশাসন নিজ দেশেই একা হয়ে পড়েছে, সেখানে আমাদের সরকার নির্লজ্জভাবে তাদের খুশি করতে এখনো তাবেদারি করে যাচ্ছে। এই সরকারের নিজেদের সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা নেই। সংবাদ সম্মেলনে প্রতিবেশী 2 দেশ আফগানিস্তান ও ভারতের সঙ্গে পাকিস্তান সরকারের ভুল নীতির সমালোচনা করেন তিনি। এরই মাঝে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে কড়া বক্তব্য ও পাল্টাপাল্টি হুঁশিয়ারিকে কেন্দ্র করে। সাম্প্রতিক পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা হাফিজ সরাসরি কলকাতার নাম উল্লেখ করে হুমকি দেওয়ার বিষয়টি আরও সমালোচনায় এসেছে। বিশ্লেষকরা বলছেন, মূলত বিশ্বমঞ্চে নিজের প্রভাব বাড়াতে ইরান যুদ্ধ বন্ধে সফল মধ্যস্থতাকারী হতে ব্যাপক দৌড়ঝাঁপ করছে পাকিস্তান। রয়টার্স জানিয়েছে, এই মুহূর্তে যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের কাছে একটি সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছে পাকিস্তান। এজন্য পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির 5 এপ্রিল রাতভর যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যোগাযোগ করেন। সূত্র মতে, পাকিস্তানের প্রস্তাবিত পরিকল্পনাটি 2 ধাপে সাজানো। প্রথম ধাপে রয়েছে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করা, দ্বিতীয় ধাপে রয়েছে 15 থেকে 20 দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ ও দীর্ঘমেয়াদী চুক্তিতে পৌঁছানো। তবে নিজেদের স্বার্থ রক্ষিত হয়নি বলে ইরান এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ফারজানা মৌসুমী, নিউজ ডেস্ক, দুতিয়াল। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের এক চূড়ান্ত ও অত্যন্ত সংবেদনশীল মুহূর্তে ওয়াশিংটনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের গুঞ্জন গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। তবে হোয়াইট হাউস অত্যন্ত কঠোর ভাষায় এই জল্পনা উড়িয়ে দিয়েছে। বিতর্কের সূত্রপাত হয় হাঙ্গেরিতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের একটি মন্তব্যকে কেন্দ্র করে। তিনি সাংবাদিকদের বলেছেন, আমাদের হাতে এমন কিছু অস্ত্র রয়েছে যা আমরা এখনও ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু ইরান যদি তাদের পথ পরিবর্তন না করে তবে প্রেসিডেন্ট সেগুলো ব্যবহারের সিদ্ধান্ত নিতে পারেন। এর পরপরই পারমাণবিক বোমা হামলার গুঞ্জন ডালপালা মেলতে শুরু করে। একই সাথে ইরানের প্রতি চূড়ান্ত আলটিমেটাম ও তার সূত্র ধরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আস্ত ইরানি সভ্যতা ধ্বংস করে দেয়া হবে। এই দুটি বিষয়কে এক সুতায় গেঁথে ডেমোক্রেট শিবির ও নেটিজেনদের একাংশ দাবি করতে শুরু করেছে যে ট্রাম্প প্রশাসন ইরানে পারমাণবিক বোমা হামলার প্রস্তুতি নিচ্ছে। তবে হোয়াইট হাউসের র্যাপিড রেসপন্স বিভাগ সরাসরি এক্সে ডেমোক্রেটদের এক হাত নিয়েছে। তারা লিখেছে, ভাইস প্রেসিডেন্টের বক্তব্যে এমন কোনো ইঙ্গিত নেই, তোমরা আসলে এক একজন আস্ত গাধা। হোয়াইট হাউস স্পষ্ট করেছে, সামরিক সরঞ্জামের অর্থ শুধু পারমাণবিক অস্ত্র নয়, বরং অন্যান্য বিধ্বংসী কৌশলগত অস্ত্রও হতে পারে। একই সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক সাক্ষাৎকারে এক রহস্যময় ইঙ্গিত দিয়েছেন। ইরান আলোচনার টেবিলে ফিরবে কিনা এমন প্রশ্নের জবাবে রুবিও সরাসরি কিছু না বললেও যোগ করেন, এই বিষয়ে আরও খবর আসছে। সাক্ষাৎকারে ট্রাম্পের সভ্যতা ধ্বংসের হুমকি বা সম্ভাব্য হামলা যুদ্ধাপরাধের আওতায় পড়বে কিনা এমন প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যান। ট্রাম্পের আলটিমেটাম অনুযায়ী চুক্তি না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলোতে বড় ধরনের হামলা শুরু হতে পারে। পারমাণবিক গুঞ্জন নিয়ে হোয়াইট হাউস সাফাই দিলেও রুবিওর নতুন খবর আসার ইঙ্গিত কূটনীতির আকাশে নতুন কোনো মোড় নাকি বড় কোনো সামরিক অভিযানের সংকেত, তা নিয়ে বিশ্বজুড়ে রুদ্ধশ্বাস অপেক্ষা চলছে। এটি কেবল ইরানের জন্য নয়, বরং পুরো মধ্যপ্রাচ্য ও বিশ্ব রাজনীতির জন্য এক অগ্নি পরীক্ষা হতে যাচ্ছে। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র যদি তাদের নির্ধারিত রেড লাইন অতিক্রম করে তবে ইরানের পাল্টা জবাব কেবল মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, এর বিস্তৃতি আরও অনেক দূর পর্যন্ত করাতে পারে। 7 এপ্রিল ইরানের রাষ্ট্র সংশ্লিষ্ট গণমাধ্যম প্রকাশিত এক বিবৃতিতে IRGC জানায়, যুক্তরাষ্ট্র যদি বেসামরিক অবকাঠামোতে হামলা চালায় তবে তারা একই ধরনের জবাব দিতে কোনো দ্বিধা করবে না। সংস্থাটি আরও হুঁশিয়ারি দিয়ে বলেছে, এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের গুরুত্বপূর্ণ অবকাঠামো হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে। বিবৃতিতে বলা হয়, আমরা যুক্তরাষ্ট্র ও তার অংশীদারদের এমনভাবে আঘাত হানব যাতে তারা এবং তাদের মিত্ররা বহু বছর ধরে
এই অঞ্চলের তেল ও গ্যাস থেকে বঞ্চিত হয়। আইআরজিসি আরও দাবি করে, যুক্তরাষ্ট্রের নেতারা বুঝতে পারছে না যে ইরানের সামরিক সক্ষমতার আওতায় তাদের কত গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। যদি আমাদের অবকাঠামোতে আক্রমণ করা হয়, তবে আমাদের যোদ্ধাদের পাল্টা আঘাতের লক্ষ্যবস্তু কী হতে পারে তা তারা সঠিকভাবে আন্দাজও করতে পারছে না। নিউজ ডেস্ক, দুতিয়াল। যুদ্ধবিরতিতে যেতে ইরানের দেওয়া 10 দফা দাবি মেনে নিতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র। একটি বাদে ওই দাবিগুলোর সব কয়টি মেনে নিতে বাধ্য হয়েছে ইসরায়েলও। তবে প্রায় সবগুলোই ইহুদিবাদী দখলদার দেশটির স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক। ফলে এই যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে ইসরায়েল জুড়ে। যুদ্ধবিরতি ইস্যুতে চুপ থাকার কারণে ইসরায়েলি জনগণের ব্যাপক তোপের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সমালোচকদের দাবি, নিজের অবস্থান থেকে কিছুই বলার ছিল না নেতানিয়াহুর। ফলে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিকে পরাজয় হিসেবে দেখছেন তারা। ইসরায়েলের বিরোধী দলের নেতা ইয়ার লাপিদ এই চুক্তিকে বিপর্যয় বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ইসরায়েলের ইতিহাসে এমন বিপর্যয় আর কখনো ঘটেনি। নেতানিয়াহুর তীব্র সমালোচনা করে লাপিদ বলেন, ইরানের সাথে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়ার সময় ইসরায়েলকে আলোচনার টেবিলেই রাখা হয়নি। তাদের জাতীয় নিরাপত্তার মূল বিষয়গুলো উপেক্ষিত হয়েছে। লাপিদের অভিযোগ, এই যুদ্ধে নেতানিয়াহু রাজনৈতিক ও কৌশলগত দুই দিক থেকেই চরমভাবে ব্যর্থ হয়েছেন। তিনি নিজে যে লক্ষ্যগুলোর কথা বলেছিলেন তার কোনোটি পূরণ করতে পারেননি। লাপিদ আরও বলেন, অহংকার, অবহেলা এবং কৌশলগত পরিকল্পনার অভাবে নেতানিয়াহু ইসরায়েলের যে কূটনৈতিক ও কৌশলগত ক্ষতি করেছেন তা মেরামত করতে বহু বছর সময় লাগবে। ইসরায়েলের জ্যেষ্ঠ সাংবাদিক নিথ জান শাপিরা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত 2 সপ্তাহের যুদ্ধবিরতি ইস্যুতে ইসরায়েলি কর্মকর্তাদের নীরবতায় ব্যাপক ক্ষোভ জানিয়ে বলেছেন, রাতে কি কোনো ইসরায়েলি কর্মকর্তা বা সূত্র জনগণের সঙ্গে কথা বলবে? তারা কি কিছু লিখবে, কোনো আপডেট দেবে, নাকি আমরা এখনও ইরানের সংবাদ সংস্থা তাসনিম এবং পাকিস্তান সরকারের মুখপাত্রের বক্তব্য থেকেই পরিস্থিতি জানতে থাকব? শাপিরার এই বক্তব্য মূলত ইসরায়েলি প্রশাসনের তথ্য গোপন করার প্রবণতা এবং গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা ইস্যুতে জনগণের কাছে জবাবদিহিতার অভাবকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তার এই প্রতিবাদ ইসরায়েলি সংবাদ মাধ্যম ও জনমনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যম জানাচ্ছে, ইসরায়েলের জনগণ এই যুদ্ধবিরতিকে গ্রহণযোগ্য মনে করছে না। তাদের মতে ইরান আগের সক্ষমতা নিয়েই আছে, তাদের এতটুকু টলাতে পারেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি মেনে নিয়েছে ইসরায়েল, তবে সরকারের পক্ষ থেকে যথাযথ ব্যাখ্যার অপেক্ষায় রয়েছে দেশটির নাগরিকরা। নেতানিয়াহু সহ ইসরায়েলের অনেক মানুষই এই যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়, খুশি নন। আল জাজিরা জানিয়েছে, ধারণা করা হয় ওমানের মধ্যস্থতায় চলা এর আগের যুদ্ধবিরতিগুলো আলোচনাগুলো ব্যর্থ করার পেছনে নেতানিয়াহুর বড় ভূমিকা ছিল। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উস্কে সংঘাতের পথে পরিচালিত করেছিলেন। এমনকি এই সপ্তাহ শেষেও ইরানে ভূপাতিত হওয়া 2 বিমান সেনাকে উদ্ধারের জন্য ট্রাম্পকে অভিনন্দন জানাতে ফোন করার সময় নেতানিয়াহু ট্রাম্পকে পুনরায় যুদ্ধবিরতির অসারতা স্মরণ করিয়ে দেওয়ার সুযোগটি হাতছাড়া করেননি। নিউজ ডেস্ক, দুতিয়াল।